বর্তমান সময়ে এসে মোটা হয়ে যাওয়া বা স্থূলতা কিংবা ওবেসিটি নিয়ে আমাদের দুশ্চিন্তার যেন কোনো অন্ত নেই। সব বয়সের মানুষের মধ্যে আজকাল দেখা যাচ্ছে ওবেসিটি নিয়ে নানান দুশ্চিন্তা। চলুন দর্শক জেনে নিই আমাদের আজকের পর্বে ওবেসিটি নিয়ে কিছু কথা। স্যার, শুরুতেই জানতে চাই, এই যে স্থূলতা বা ওবেসিটি, সেটি কি আসলেই কোনো রোগ? ওবেসিটি বা স্থূলতা অবশ্যই এটা একটা ডিজিজ এবং ডিসঅর্ডার। আবার এটাকে আমরা অন্যভাবে দেখি, যেটা হচ্ছে ওবেসিটি থেকে সেকেন্ডারিলি বিভিন্ন রোগ তৈরি হতে পারে। সে নিজেও একটা প্রবলেম এবং তার থেকে আরও রোগ হতে পারে। তার মধ্যে অন্যতম হচ্ছে হার্টের রোগ। যারা একটু স্থূলকার তাদের কিন্তু হার্টের বিভিন্ন ডিজিজ হয়, যেমন ইসকেমিক হার্ট ডিজিজ, হার্ট অ্যাটাক, এই জাতীয় হার্টের বিভিন্ন ডিজিজ হতে পারে। তারপরে নিউরোলজিক্যাল বিভিন্ন প্রবলেম দেখা দিতে পারে, যেমন স্ট্রোক, ব্রেনের, মাংসপেশির বিভিন্ন রোগ হতে পারে, পেইন, অলওয়েজ ব্যথা বেদনায় ভুগবে, কোমর ব্যথা। তারপরে হচ্ছে হাড় ও জোড়ার রোগ হতে পারে কমনলি। ও আপনার যখন একটা মানুষের ধরেন ওজন থাকার কথা 70 কেজি, তার ওজন আছে 90 কেজি, তাহলে 20 কেজি বেশি আছে। এই 20 কেজি তার বোনস, মানে আমরা বলি অ্যানাটমিক্যাল যে স্ট্রাকচার আছে, মানে এটা তো বডির একটা স্ট্রাকচার, সো স্ট্রাকচার ক্যারি করতে পারে না, তার তো ওভারওয়েট। তখন কিন্তু কি হয়, মেরুদণ্ডে প্রেশার হয়, হিপ জয়েন্টে প্রেশার হয়, হাঁটুতে প্রেশার হয়, পায়ের তলায় প্রেশার পড়ে। যে ওভারওয়েট নিয়ে সে যখন কাজকর্ম চলাফেরা করতে থাকে তখন তার সেখানে ডিজেনারেশন হয়, প্রদাহ হয়, হতে হতে ক্ষয় হতে পারে। দেখবেন একটু মোটা মানুষের দেখা যায় খুব আর্লি একটা, সাধারণত আমরা 50 বা 40 পরে গিয়ে ক্ষয় আর্থ্রাইটিস ডেভেলপ করে, কিন্তু ওভারওয়েট যারা, তাদের দেখা যায় যে 30-এর মধ্যে 30-35 ব্যথা বেদনা এগুলো আসতে পারে। সো ওভারওয়েট এটা অবশ্যই একটা মানুষের জন্য প্রবলেম এবং হেলথের জন্য প্রবলেম, নট অনলি ফিজিক্যাল হেলথ, অলসো মেন্টাল হেলথ। যারা দেখবেন একটু অবেস বা মোটা থাকে তারাও কিন্তু একটু মানসিক ডিপ্রেশনে ভোগে, মানসিক অসারতা, কাজের প্রতি মনোযোগ কম, মুভমেন্ট করতে তার ডিলে হয়। মানে টোটালি আমরা যেহেতু ডিসেবিলিটি রিহ্যাবিলিটেশন নিয়ে আমি কাজ করি, তো আমরা ওবেসিটিটাকে এখন মনে করি যে পুনর্বাসনের মধ্যে একটা বিশাল ইম্পর্টেন্ট। আবার অবেস পিপল ওভারওয়েট যখন হয়, সে কিন্তু একটা কমিউনিকেবলে, মানে কমিউনিটিতে যেতে চায় না, ঠিক না? একটা দাওয়াতে সে নিজের একটু শাই ফিল করে, যাব কিভাবে যাব, কোন ড্রেসটা পরবো। তো আপনার একটা বাধা কিন্তু এভরিহোয়ার, ফিজিক্যাল, মেন্টাল অ্যান্ড সোশ্যাল ওয়েলবিং, এভরিহোয়ার, মানে সোসাইটিতেও সে যেতে পারে না। তো ওবেসিটি অবশ্যই একটা প্রবলেম। স্যার, অনেকে অনেক বেশি ওভারওয়েট হয়ে থাকে, আবার অনেকে দেখা যায় যে ওনার ওজন 60 কেজি হওয়া দরকার, হয়তো তিনি 67 কেজি বা 65 কেজি। 5-7 কেজি বেশি বা 2-3 কেজি বেশি কি তাদের অনেক বড় দুশ্চিন্তার বিষয়? না, আমি 10 কেজি পর্যন্ত বলি, এটা কোনো বেশি না। এখানে আমরা একটা হচ্ছে ওবেসিটি আর একটা হচ্ছে ওভারওয়েট। আমরা বিএমআই বলি, বোন মাস ইন্ডেক্স, মানে একটা মানুষের হাইট এবং ওয়েট অনুযায়ী ক্যালকুলেট করে যদি সেটা 25-এর উপরে হয়, 30-এর নিচে হয়, তাহলে আমরা বলি ওভারওয়েট। এবং যদি মোর দেন সে 30-এর উপরে হয় তাহলে ওবেসিটি। ওবেসিটিটা তার জন্য মারাত্মক একটা প্রবলেম এবং সেটা কারেকশন খুব টাফ সময় লাগে। কিন্তু ওভারওয়েটটা আসলে বড় কোনো প্রবলেম না। ওভারওয়েটটা খুব দ্রুতই সমাধান করা যায় এবং ওভারওয়েট নিয়ে দুশ্চিন্তা করার কোনো কারণ নেই। স্যার, ওবেসিটির মূল কারণ আসলে কি, এবং এটি কি বংশগত কোনো রোগ কিনা? হ্যাঁ, কিছু কিছু জেনেটিক্যাল ফ্যাক্টর আমরা স্টাডিতে দেখেছি যে কিছু কিছু জেনেটিক্যাল ফ্যাক্টর দায়ী। বংশের সবাই এরকম, যে তার পূর্বপুরুষ এরকম, তারপরে তার বাচ্চা কাচ্চা সবাই একই রকম জেনেটিক্যাল ফ্যাক্টর কিছু কিছু ক্ষেত্রে দেয়, বাট লেস, খুব কম পিপলেরই। কিন্তু মোস্ট অফ দ্য ওভারওয়েটের মধ্যে হচ্ছে লাইফস্টাইলের মধ্যে হচ্ছে আপনি এখনকার বাচ্চারা কি করে, আমরা আগে ছোটোকালে স্কুল থেকে এসে সবাই মাঠে চলে যেতাম, ফুটবল খেলা, ক্রিকেট খেলা শুরু হতো, সকালে পানিতে নামতাম পুকুরে, আবার বিকালে উঠতাম, গাছের চড়া, এটা একটা লাইফস্টাইল ছিল। এখন এটা না শহরে তো নাই, গ্রামেও নেই। বাচ্চারা এসে কি করে, একটা ডিভাইস, মোবাইল ফোন, স্কুলের প্রেশার, বসে থাকে, তো তার লাইফস্টাইল তাদের কি হবে, ওবেসিটি ডেভেলপ করবে। এটা হচ্ছে একটা ওয়ান অফ দ্য কারণ। তারপরে হচ্ছে খাবার। এখন এভরিওয়্যার প্রসেস ফুড, আপনার একেবারে মানে খাবার তৈরি হওয়া থেকে শুরু করে বিক্রি পর্যন্ত সব জায়গায় প্রসেসিং। আপনার ন্যাচারাল ফুডকে কিন্তু আপনি আস্তে আস্তে প্রসেস করা হইতেছে। ধরেন আপনি একটা শাকসবজি ভালোভাবে অর্গানিকভাবে তৈরি করলেন, কিন্তু মার্কেটে আসতে আসতে তার মধ্যে বিভিন্ন স্প্রে করা হইতেছে, তাকে প্যাকেটজাত করা হইতেছে, তাকে ফ্রিজে রাখা হইতেছে। এছাড়াও ফাস্টফুড তো আছে। এছাড়া ফাস্টফুড, সব মিলিয়ে হচ্ছে আপনার
মূল কারণ। আবার অনেকের কিছু ডিসঅর্ডার আছে, যেমন কিছু ঔষধ দীর্ঘমেয়াদী অ্যান্টিসাইকোটিক ড্রাগ, মহিলাদের বিভিন্ন পিল, তারপরে হচ্ছে কিছু রোগে আমরা অনেক সময় স্টেরয়েড দেওয়া লাগে, দীর্ঘমেয়াদী স্টেরয়েড, মদ্যপান, অ্যালকোহল, বিভিন্ন কারণ, মানসিক রোগের বিভিন্ন ওষুধগুলো আছে। এগুলো অনেকগুলো কারণ। মানসিক রোগী যারা আছে, যে বাসায় থাকে, মুভমেন্ট করে না, মানসিক ডিসঅর্ডারে ভোগে, ডিপ্রেশনে ভোগে, তাদের অবেসিটিটা আপনার আসতে পারে। অবেসিটির আরও বিভিন্ন কারণ আছে, বিভিন্ন ডিজিজ থেকেও হতে পারে। হ্যাঁ, বিভিন্ন ডিজিজ থেকে আস্তে আস্তে হয়। অ্যাক্টিভিটিস যখন ধরেন আপনার কোনো রোগ নাই, আপনি খাবার বেশি খাচ্ছে কিন্তু সেইটাকে বার্ন করতেছে না, মানে মুভমেন্ট নেই, তখন কিন্তু আপনার এই অবেসিটিটা ডেভেলপ করতে পারে। অনেক ধন্যবাদ স্যার এত গুরুত্বপূর্ণ বিষয়গুলো আমাদেরকে জানানোর জন্য। এবার একটু জানতে চাই যে ওবেসিটি থেকে মুক্তির আসলে উপায় কি? এটা আমাদের এখন বেশি ফোকাস করতে হবে, কারণ যেহেতু অবেসিটি থেকে আমাদের প্রবলেমগুলা, বিভিন্ন রোগ দিন দিন বেড়েই চলছে, ব্যথা বেদনা হতে শুরু করে আমাদের নন কমিউনিকেবল রোগগুলো অনেক বেড়ে চলছে। এটা আমাদের অ্যাড্রেস করার ক্ষেত্রে প্রথমত আমি রোগীদের বলি যে আপনার কারণটা নির্ধারণ করা। এটা কি লাইফস্টাইল, নাকি হরমোনাল, না এনাদার ওষুধের কারণে হচ্ছে? তো বেসিক জিনিসটা যখন আমরা পেয়ে যাই, সেটাকে কারেকশন করাটা আপনার জরুরি। বাট মোস্ট অফ দ্য মানুষ অবেসিটি ডিউ টু লাইফস্টাইল এবং খাদ্যাভ্যাস। তো খাদ্যাভ্যাসের মধ্যে মিষ্টি এবং মিষ্টি জাতীয় যত খাবার আছে সেটা অ্যাভয়েড করতে হবে, মানে টোটালি বাদ দিয়ে দিতে হবে জীবন থেকে। মিষ্টি ফল পরিমিত খেতে পারে, বাট প্রসেস যত মিষ্টি খাবার এবং প্রসেস ফুড, প্যাকেটজাত ফুড এবং আপনার উচ্চ চর্বিযুক্ত ফুড, এগুলো আপনার অ্যাভয়েড করতে হবে। এগুলো হচ্ছে কমন। অ্যাক্টিভিটিস বাড়াতে হবে, চলাফেরা, মুভমেন্ট, এগুলো কমাতে হবে। রুগী বলে আমি সারাদিন কাজ করি। কি কাজ করে? উনি নিচে বসে বসে কাজ করে, পারিবারিক কাজ। এটাকে কোনো এক্সারসাইজ বলে না, রোগ তৈরির এক্সারসাইজ বলতে পারেন আপনি। এক্সারসাইজ হবে যে আপনি আপনার ব্যক্তিগত বা প্রফেশনাল কাজের সাথে আপনি সাইক্লিং করবেন, আপনি হাঁটবেন, আপনি সুইমিং করবেন, যেটা উন্নত বিশ্বে মানুষ করে, বা আপনি জিমে গিয়ে ট্রেডমিলে হাঁটতে পারেন, সাইক্লিং করতে পারেন। এগুলাকে বলে অ্যারোবিক এক্সারসাইজ আর এক্সারসাইজ। তো এই কনসেপ্ট থেকে আমাদের বেরোয় আসতে হবে যে আমার সারাদিন আমি ডাক্তারি করি মানে কিন্তু এক্সারসাইজ না। আমাকে বের হতে হবে রাস্তায় বা মাঠে ঘাটে, যেখানে গিয়ে আমাকে এই কাজটা করতে হবে। দ্বিতীয়ত আমাদের খাদ্যাভ্যাসগুলো যেটা বললাম, রেড মিট, উচ্চ চর্বিযুক্ত খাবার এবং অল কার্বোহাইড্রেট কমিয়ে ফেলতে হবে। ভাত, রুটি, আমাদের দেশে মানুষের একটা কনসেপ্ট যে রুটি ইজ বেটার দেন ভাত, এরকম একটা ধারণা আর কি মানুষের। কিন্তু ভাতের যে উপাদান, সেখানে কিছু খারাপ আছে, উপাদানগুলো আছে, যেমন গ্লুটিন। এই গ্লুটিন মানুষকে আরও মুটিয়ে ফেলে এবং সাইকোলজিক্যাল সে ডিস্টার্ব ফিল করে। গ্লুটিন মানুষকে মস্তিষ্ককে কিছুটা হইলেও সাইকোলজিক্যালি তাকে ডিস্টার্ব করে। সো ভাতটি বেটার আমাদের জন্য, বাট পরিমিত খাবো, পরিমিত। আরেকটা হচ্ছে স্টাডি আসছে যে ইন্টারমিটেন্ট ফাস্টিং অথবা ফাস্টিং। যেমন আমরা সিয়াম পালন করি 1 মাস, এই সিয়ামের পাশাপাশি আমরা যদি খাদ্যাভ্যাসটা মেনটেন করতে পারি, তাহলে ওজন খুব সহজে কমে যাবে। অথবা আমরা ইন্টারমিটেন্ট ফাস্টিং, রাত 9টা খাবার খাওয়ার পরে দুপুর 1টা পর্যন্ত আর কিছু খাবো না, শুধু পানি ছাড়া। তাহলে কিন্তু ওজন খুব সহজেই আমরা কমিয়ে ফেলতে পারি। এখন কারোর জন্য এটা কষ্ট হতে পারে, তো সে রাত 9টা খেলো, দুপুর 1টার জায়গায় সে 11টায় আনলো, তারপরে 1 সপ্তাহ পর 12টায় নিল, তারপর 1 সপ্তাহ পর আবার 1টা চলে গেলো। এখানে একটা বিষয় আছে স্যার, অনেকেই আজকাল ইন্টারমিটেন্ট ফাস্টিং এর সাথে খুবই পরিচিত এবং তারা এটা প্র্যাকটিস করে, কিন্তু আমরা বলে থাকি অনেকেই যে ইন্টারমিটেন্ট ফাস্টিং করা দীর্ঘ সময় ধরে চালানো উচিত নয়। এটা কি ঠিক? ইট ডিপেন্ডস আপন আপনার ওবেসিটির উপরে। মানে আপনার যদি কারেকশন হয়ে আসে, বা ধরেন আপনার ওজন আইডিয়াল থাকার কথা 60, আপনার 7 কেজি বা 10 কেজি বেশি আছে, যখন দেখবেন এটা কমে আসছে, আপনি গ্র্যাজুয়ালি, আমি বলছি ওবেসিটি কমানোর ক্ষেত্রে ইন্টারমিটেন্ট ফাস্টিং, বাট আপনি যখন রেজাল্ট আসবে, আপনি কমে আসবে, দেন ইউ শুড মেনটেন। আপনি সবসময় যে ইন্টারমিটেন্ট ফাস্টিং করতে হবে তা না, এটা ব্যাপারটা তা না। মানে আপনি তো ব্রেক করতে পারবেন, কোনো সমস্যা নেই। আপনাকে তখন অল্টারনেটিভ চয়েসে যেতে হবে। যদি আপনি যেদিন ফাস্টিং না করেন, আপনার তো অ্যাক্টিভিটিস করাইতে হবে এবং হাঁটা চলাফেরা করতে হবে, এবং সেটা ফাস্টিং অবস্থা বেটার। সেটা ধরেন সকালে হোক, অথবা আমি বলি দুপুরে যারা খাবার খায়, খেয়ে অন্তত 3-4 ঘন্টা পরে, সেটা বিকালে। এবং আমাদের দেশের মানুষের একটা টেন্ডেন্সি থাকে, সকালে নাস্তা, দুপুরে লাঞ্চ, বিকাল আবার স্ন্যাক্স, আবার রাতে একটু খায়, তারপরে আবার ডিনার, আবার শোয়ার আগে কিছু খায়। এই যে বারবার খাবারের এফিনিটি অল্প অল্প করে, এটা করা যাবে না। করতে হবে আপনাকে মেইন মেনুতে নিয়ে আসতে হবে, দুপুরে একবার, রাতে একবার। এটা হচ্ছে ওবেস পেশেন্টের জন্য। যখন তার ওবেসিটি বা ওজন কমে আসবে, তখন সে তার মতো করে কন্ট্রোল করবে। আর রোগীকে আরেকটা পরামর্শ দিই, একটা মেশিনে অলওয়েজ মাপে, এটা একটু কনফিউশন হয়। ধরেন আমার চেম্বারে আসে
পেলেন আপনি 70 কেজি, আপনি বাসায় গিয়ে দেখবেন 67 কেজি। এটা তো একটা ইলেকট্রনিক্স ডিভাইস, এই ডিভাইসে অনেক সময় মেজারিংয়ে প্রবলেম হয়। সো একটা ডিভাইসই অলওয়েজ মাপতে হবে তাকে, এবং তাকে সেই ডিভাইসের মাধ্যমে তার এটা কারেকশন করে আনতে হবে। অনেক ধন্যবাদ স্যার। আজকে এই স্থূলতা নিয়ে কথা বলতে গিয়ে আমরা অনেকগুলো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলাপ করেছি আপনার সাথে। আমাদের দর্শকরা আশা করছি উপকৃত হবেন। আপনাকে ধন্যবাদ, নাগরিক টেলিভিশনকে অসংখ্য ধন্যবাদ।